অশিক্ষিত লোক রাজনীতিতে প্রবেশ করার ক্ষেত্রে মোস্তানি সন্ত্রাস সব দখলবাজিদের দখলে দেশ চলে যায়। আমি তাই চাই সুশিক্ষিত লোক রাজনীতিতে চলে আসুক, যেহেতু রাজনীতিবিদ হচ্ছে আমাদের প্রথম হাতিয়ার দেশ গড়ার। তাই এই রাজনীতিবিদ যদি অশিক্ষিত হয় তাহলে আমাদের দেশ চলবে না। তাই আমি চাই যে সুশিক্ষিত লোক রাজনীতিতে চলে আসুক। আপনি দেখছেন তারপরে ভাবগুলো আছে। আমার বিশেষ কটা দাবি আছে, যেহেতু বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ একটি সম্মানীয় পদ এবং মাননীয় প্রধানমন্ত্রী আমরা যারা উপাধি দিয়ে থাকি, সেই পদটাকে যদি একটা ব্যক্তি বারবার দখল করে রাখে, তবে বাংলার আরও সম্মানী লোক আছে যারা এই দেশটাকে চালানোর ক্ষমতা রাখে। আপনারা দেখতে পাচ্ছেন নোবেল বিজয়ী ডক্টর ইউনূস, আমাদের অন্তর্বর্তীকালীন সরকার, সে কীভাবে দেশ সংস্কার করার জন্য এগিয়ে যাচ্ছে এবং আমাদের দেশটাকে সুন্দর একটা পর্যায়ে নিয়ে যাবে, এটা আমি আশাবাদ ব্যক্ত করি। তাই আমি চাই এক সংসদ সদস্য দুইবারের বেশি প্রধানমন্ত্রী শপথ গ্রহণ করতে পারবে না। ইতিমধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ জনাব তারেক রহমান ঘোষণা দিয়েছেন যে পরপর কোনো সংসদ সদস্য দুইবার প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ করতে পারবে না। তার দাবির সাথে আমি যৌক্তিক দাবি হিসাবে বলছি যে দুইবার পরপর না, দুইবারের বেশি কোনো সংসদ সদস্য প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করতে পারবে না। আপনি আরও দেখেছেন যে এই 5ই আগস্ট যে স্বাধীনতা আমরা পেয়েছি আমাদের আবু সাঈদের বীরদের জীবনের বিনিময়ে, আপনি দেখেছেন 5ই আগস্টকে যদি স্মরণীয় করে রাখতে চাই তবে 5ই আগস্টের মধ্য দিয়ে আমি বলবো যে আমাদের নোবেল বিজয়ী, শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর ইউনূসের মতো এই নোবেল বিজয়ী তাকে দিয়েছে যারা শান্তিতে, এইরকম বাংলাদেশে 5ই আগস্টের দিন তাদেরকে স্মরণে রাখার জন্য ছাত্র জনতা পুরস্কার ব্যবস্থা চালু করতে হবে, যাতে জাতি আগামী দিনের ভবিষ্যৎ যারা থাকবে তারা যেন এই জাতিকে স্মরণ রাখতে পারে যে এই স্বৈরাচারী সরকারকে তারা তাদের জীবন দিয়ে তাদেরকে ক্ষমতাচ্যুত করেছে। তাই তাদেরকে ক্ষমতাচ্যুত করার জন্য তাদেরকে আমাকে মনে রাখার জন্য তাদের নামে একটা এই ছাত্র জনতা পুরস্কার ব্যবস্থা চালু করলে প্রতি বছর 5ই আগস্ট তাদেরকে আমরা স্মরণ করতে পারবো। আরও দেখবেন আপনি যে আমার বিভিন্ন দাবির মধ্যে রয়েছে সংবাদকর্মী আমাদের দেশে স্বাধীন ছিল না এই 17 বছর। আপনি দেখবেন সরকারের পক্ষে আমাদের নিউজ করতে হচ্ছে, সরকারের পক্ষে নিউজ না করলে তার সাংবাদিকতা থাকে না, তাকে হয়রানিমূলক, তাকে সন্ত্রাসী বাধা দেওয়া হয়েছে যে সরকারের পক্ষে নিউজ করতে হবে। আপনি জানেন ইতিমধ্যে একটা আইনও পাশ করা হয়েছিল, সেই আইন হচ্ছে আপনার সাংবাদিক বিরোধী এবং কোনো স্বাধীন সংবাদ প্রচার ক্ষেত্রে সেটা একদম বিরোধী ছিল। তাই আমি বলবো এই সমস্ত আইন সংস্কার করে সংবাদকর্মীকে সুন্দরভাবে তার সংবাদ প্রচারে সহায়তা করতে হবে, কারণ সংবাদকর্মী যদি স্বাধীন না থাকে তবে বাংলাদেশে স্বাধীন থাকবে না। আপনি সুন্দর একটা বক্তব্য যদি তুলে ধরেন জাতির কাছে, জাতি জানতে পারবে যে এই দেশে কি হচ্ছে। আর সেটাকে যদি আপনি ধামাচাপা দেন, ধামাচাপা দিয়ে নতুন নিউজ সৃষ্টি করেন, কোনো আপনি সরকারের পক্ষে কোনো নিউজ আপনি যদি দিয়ে থাকেন সেটা সরকারের আপনার আগ্রহ হবে। তাই আমি বলবো যে সংবাদকর্মী সবসময় নিরপেক্ষ থাকবে, মানুষের জনগণের কাজ করবে এবং জনগণকে সঠিক তথ্য উপতথ্য দিয়ে সাহায্য করবে। আপনি দেখছেন যে এই যে 5ই আগস্ট সংবাদকর্মী অনেক শহীদ হয়েছে, এই শহীদদের আপনার সংবাদের বীরের মর্যাদা উপহার দিতে হবে। আপনি আরও দেখেছেন আমার শান্তির মধ্যে রয়েছে নোবেল বিজয়ী ডক্টর ইউনূস, তাকে হয়রানিমূলক মামলা দিয়ে যারা তার সম্মান নষ্ট করতে চেয়েছে তাদের আইনের আওতায় এনে বিচার করতে হবে, কারণ ডক্টর ইউনূস আমাদের অহংকার, আমাদের বাংলার মাটির অহংকার। তিনি শান্তিতে নোবেল পেয়েছেন। নোবেল পুরস্কার কোনো আস্তামসার কথা না, এটা কোনো ইয়ার্কির কথা না, একটা সম্মানী এবং সম্মানজনক একটা কথা। তাই সেই সম্মানজনক কথাটাকে সম্মানের সাথে আমরা স্মরণ রাখতে চাই। আরও দেখবেন আমাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে চাকরির ক্ষেত্রে আমাদের কোনো বয়সসীমা থাকবে না, কারণ একটা ছেলে মাস্টার্স কমপ্লিট করলে সেশন জট বাজলে তার 26 বছর 27 বছর চলে যায়। তাই 3 বছরের জন্য সেই ছেলেটা কী করবে, কোন জায়গায় ইন্টারভিউ দেবে আর কোন জায়গায় চাকরি পাবে। তাই আমি বলবো ঢোকার কোনো বয়স থাকবে না, কিন্তু অবসরের বয়স থাকবে। যে কোনো বয়সে যে কোনো প্রার্থী তার মেধার তালিকায় যাচাই করে চাকরিতে প্রবেশ করতে পারবে, কিন্তু অবসরের বয়স থাকবে না। তাই এখানে সরকারের কোনো ক্ষতি আমি দেখতেছি না, কারণ আপনি যে বয়সেই ঢোকেন অবসরের বয়স ওই নির্দিষ্ট সময়সীমা পর্যন্ত থাকবে। আমি আরও বলতে চাই যে ভুয়া রাজাকার, যারা ভুয়া রাজাকারি করে এই বাংলার রাজত্ব দখল করেছে এবং ভুয়া সার্টিফিকেট দিয়ে চাকরি করেছে, আপনি দেখবেন সচিবালয় আছে বিভিন্ন সেক্টরে ভুয়া রাজাকারে তলানো। তাই আমি বলবো এদেরকে চিহ্নিত করে তাদেরকে বিচারের আওতায় এনে বাংলাদেশকে রাজাকার মুক্ত করতে হবে এবং এই বিচারের আওতায় চিহ্নিত করার জন্য ছাত্র প্রতিনিধিদের দিয়ে সংগঠন তৈরি করে তাদের মাধ্যমে ভুয়া ভুয়া রাজাকার চিহ্নিত করতে হবে। কারণ আমরা বিগত বছরে দেখেছি সরকারের আমলে বিভিন্ন রাজাকার চিহ্নিত করছে দলীয় প্রশাসন দিয়া, তাই তারা ওখানেও অর্থবাজি করে তাদের দলীয় লোকজনকে রাজাকার থেকে চিহ্নিত
নিয়োজিত করে নেয়, তাদের দলের মধ্যে রাজাকার রয়ে গেছে। তাই আমি বলবো নিরপেক্ষ তদন্ত করে ছাত্র জনতার হাতে দিয়ে ভুয়া মুক্তিযোদ্ধা বের করে তাদের বিচারে আওতায় আনতে হবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আমার দাবিগুলো যদি যৌক্তিক হয় তাহলে আমার বাংলার জনগণ আমার দাবির সাথে একাত্মতা মত পোষণ করবে, আমি এটাই আশাবাদ মনে করি। এবং প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস আমার এই দাবিগুলো সুন্দরভাবে জনগণের স্বার্থের জন্য মেনে নেবে। সময়ের দাবি সংগঠনের পক্ষে 12 দফার পক্ষে আমি আপনাদের কয়েকটি দাবি আপনি দেশবাসীর কাছে তুলে ধরতে চাই। আমার প্রথম দাবি হচ্ছে জনপ্রতিনিধি প্রার্থী হতে হলে আর কি শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক করতে হবে। আপনি জানেন যে বর্তমানে দেশে শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক নেই। তাই আমি চাচ্ছি যে এই অন্তর্বর্তী সরকার যেহেতু সংস্কার করবে, এই সংস্কারের ক্ষেত্রে আমি চাচ্ছি যে শিক্ষাগত যোগ্যতা যাতে বাধ্যতামূলক হয়। আপনি দেখছেন আমার দাবির মধ্যে শ্রেণীবিন্যাস করা আছে। ইউপি সদস্য, কাউন্সিলের সদস্যদের জন্য একটা ধাপ আছে, ইউপি চেয়ারম্যান এবং পৌর চেয়ারম্যানের জন্য একটা ধাপ আছে, সংসদ সদস্য এবং মেয়র প্রার্থীদের জন্য একটা ধাপ আছে। আমি চাচ্ছি এই ধাপগুলো যদি অন্তর্বর্তী সরকার সুন্দরভাবে পাশ করে নেয় এবং আইন প্রজ্ঞাপন জারি করে আইন হিসাবে পাশ করে নেয়, আমি মনে করবো যে দেশের অস্থিতিশীল এবং সন্ত্রাস কমে যাবে। কারণ একটা শিক্ষিত লোক যদি রাজনীতিতে চলে আসে, তবে আমি মনে করি যে সুশিক্ষায় রাজনীতি যদি আমরা প্রবেশ করি তাহলে আমাদের দেশ আরও উন্নত হবে।